হ্যাঁ সত্যি আঙ্কেল, আমি ওকে বিয়ে করতে চাই। আপনি যদি সম্মতি দেন তাহলে আমি নিশ্চিন্তে থাকতাম। কানাডা থেকে ফিরে এসে ওকে আমি পুরোপুরি নিজের করে নেব। রমজান আলী আনন্দে হুঁশ হারালেন। তিনি সাথে সাথে উৎফুল্ল হয়ে উঠলেন। এ তুমি কি বলছো বাবা? এটাও সম্ভব? তুমি কোথায় আর আমার মেয়ে কোথায়? তুমি তো অনেক বড় লোকের ছেলে বাবা। এটা কিভাবে? আহমেদ রমজান আলীকে থামিয়ে দিয়ে নমনীয় হয়ে বলল, আঙ্কেল প্লিজ, আপনিও এখন আমার বাবার মতো আগের যুগের বাংলা সিনেমার ডায়লগ দেওয়া শুরু করবেন না। আমি আমার বাবাকে বলেছি আমার পরিবারে তেমন কেউ থাকে না তো আঙ্কেল। আমার মাও তো রোজার মায়ের মতো আমাদের ছেড়ে চলে গেছে। আমি আমার ড্যাডকে বলেছি রোজার বিষয়ে, রাজি হয়েছেন উনি। রমজান আলী বিশ্বাস করতে পারছিলেন না যেন। তিনি মহাকাব্যের দিকে তাকিয়ে আছে, যেন তার চাহনি ছিল সমস্ত জীবনের ধকল বয়ে নিয়ে চলে আসা। তুমি কি নিশ্চিত? আমার মেয়েও তো অনেক অসহায়। হ্যাঁ আমি নিশ্চিত। আহমেদ আর কণ্ঠে দৃঢ়তা। আমি জানি আপনার অবস্থার কারণে আপনি চিন্তিত আঙ্কেল, কিন্তু আমি তার পাশে থাকবো, তার যত্ন নেব। আমি জানি এটা শুনতে খারাপ লাগলেও সত্যি যে আপনি বেশি দিন বাঁচবেন না, কিন্তু আমি তাকে সুখী রাখার প্রতিজ্ঞা করছি আঙ্কেল। আপনার স্বপ্ন পূরণ হবে। আপনার অনুপস্থিতিতে ও কখনোই একা হবে না। আমি সবসময় ওর পাশে থাকবো। হয়তোবা আপনার মতো ভালোবাসতে পারবো না, কিন্তু আমি আপনাকে এটা নিশ্চিত করে বলতে পারি যে পৃথিবীতে আপনার পরে আমার থেকে কেউ রোজাকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবে না। তুমি যদি সত্যিই তাকে ভালো রাখতে পারো বাবা। আহমেদ মুচকি হেসে বলল, নিজের থেকে বেশি। সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমি তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারবো। রমজান আলী তার চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য নীরব থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি যদি সত্যিই তাকে ভালো রাখতে পারো বাবা, তবে এই অসহায় এক বাবা দুহাত তুলে দোয়া করছে তোমাদের জন্য। পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি হবে তোমরা। আমার মেয়েটাকে ভালো রেখো বাবা। আহমেদ সম্মতি জানিয়ে নীরব থাকলেন। কিছুক্ষণ পার হলে আহমেদ উসখুস করতে থাকলো। তার মন ভয় এবং হাঁসফাঁস করা। তার হৃদয়ে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রোজার বাবার অনুমতি পাওয়া যাবে তো? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আহমেদ ধীরে ধীরে বলল, আঙ্কেল, রোজা কোথায়? আপনার মেয়ের সাথে কিছুক্ষণের জন্য দেখা করতে পারবো? আসলে কালকে এয়ারপোর্টে আমাকে বিদায় জানানোর জন্য ওকে তো আসতে লাগবে। কখন চলে যাচ্ছি সেটা ওকে জানানো প্রয়োজন। রমজান আলী তড়িঘড়ি করে বললেন, হ্যাঁ বাবা, কেন নয়? ও তো ছাদে আছে। যখন ও তোমাকে দেখতে পেয়েছে তখনই ছাদে চলে গেছে। তুমি যাও, ওর সাথে দেখা করে এসো। আহমেদ বেশ বুঝলো রোজা অভিমান করে তার চোখের সামনে আসছে না। এই জন্য তাকে তাদের বাড়িতে আসতে দেখেই সে ছাদে চলে গেছেন। আহমেদ রমজান আলীর পাশ থেকে উঠে দাঁড়ালে রমজান আলী আবারও ডেকে ওঠে আহমেদকে। আহমেদ কিছু ঘুরে বলল। বলুন আঙ্কেল। রমজানে আলী বলে, বাবা, তোমাকে একটা কথা বলি। তোমাকে আমি অনেক বিশ্বাস করেছি বাবা। আমার মন বলছে তুমি আমার মেয়ের জন্য যোগ্য। নিজের ছেলে হিসেবে তোমাকে আমি একটা কথা বলতে চাই। আহমেদ আবার রমজান ইসলামের পাশে বসলো এবং নমনীয় হয়ে বলল। হ্যাঁ আঙ্কেল বলুন। রমজান আলী বললেন, বাবা, এটা ঠিক যে আমি বেশি দিন বাঁচব না, কিন্তু যতদিন আমার বাঁচার কথা ছিল আমি হয়তোবা ততদিনও বাঁচব না। আমার আয়ু আরো অনেক বেশি কমে এসেছে বাবা। আহমেদ কিছু বুঝলো না। সে রাশভারী কণ্ঠে বলল, কেন আঙ্কেল, এইসব বলছেন কেন আপনি? রমজান আলী আহমেদের চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি শুধু একটা নাম মনে রেখো বাবা। এই নামটাই ভবিষ্যতে তোমার আর রোজার কাজে লাগবে। শুধু একটা নাম তুমি মনে রেখো। আমার মৃত্যুর পর তুমি এই নামটা নিয়ে ভেবে দেখবে, তাহলে সব উত্তর পেয়ে যাবে। আহমেদ গুরুতর ভঙ্গিতে বলল। কি নাম? রমজান আলী শক্ত কণ্ঠে বসে উঠলেন। জাভেদ রায়ান খান। আহমেদের দ্রুত ছাদের দিকে চলে যায়। ছাদে পৌঁছলে তার হৃদয়টি দ্রুত ধড়ফড় করতে থাকে। রোজা সেখানে একা বসে আছে। মনে হচ্ছে যেন পৃথিবীটা তার চারপাশে থেমে গেছে। সে দূরে তাকিয়ে আছে, যেন কোথাও একটি অদৃশ্য স্মৃতির মধ্যে ডুবে গেছে। রোজা। আহমেদ ডেকে ওঠে। রোজা অবাক হয়ে ফিরে তাকায়। চোখে অশ্রু, মুখে এক রাশ বিষণ্ণতা। আপনি আপনি কেন এসেছেন?
তোমার সাথে কিছু কথা বলতে এসেছি রোজা। আহমেদ ধীরে ধীরে কাছে গিয়ে বলে। আহমেদ সেদিকে এগিয়ে যায়, রোজার কাছে এসে বসে, তার হাতটা ধরে নেয়, যেন একটি শক্তিশালী বন্ধনে আবদ্ধ হয়েছে। শোনো, আহমেদ বলল, তার কণ্ঠে গভীরতা। তুমি কখনো একা অনুভব করবে না, বুঝলে? তুমি আমার হৃদয়ের মধ্যে থাকবে। ওখান থেকে ফিরে এসে এক মুহূর্ত সময় নষ্ট করব না, বিয়ে করে ফেলবো তোমাকে। রোজা ধীরে ধীরে আহমেদের দিকে তাকায়, তার হৃদয়ের দোলনাকে অনুভব করে। ছাদের নরম বাতাসে শীতলতা ছিল, কিন্তু তাদের হৃদয়ে আগুন জ্বলছিল। আহমেদ ধীরে ধীরে রোজার কাছে গিয়ে বসে, তার চোখের গভীরে গভীরতার জোয়ার অনুভব করছিল। রোজার চোখে জল, কিন্তু সেই জল যেন ভালোবাসার এক আলাদা সুর। রোজা, আহমেদ বলল, তার কণ্ঠে কোমলতা। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। আহমেদ রোজার বাম হাতটা তুলে ধরে নিজের দেওয়া আংটিটাতে খুব আবেশে চুমু খায়। রোজা চোখ বন্ধ করে তৃপ্তির অশ্রু ফেলে। আংটি থেকে ঠোঁট উঠিয়ে আহমেদ বলে, তুমি যখন আমাকে মিস করবে তখন এই আংটিতে চুমু খাবে, তখন তুমি অনুভব করতে পারবে আমি তোমার কাছেই আছি। রোজা কিছু বলার আগেই সে তার হাতের ওপর হাত রেখে বলল, আমি জানি আমি যেখানেই থাকি তোমার ভালোবাসা আমাকে শক্তি দেয়। তুমি আমার সব কিছু। হঠাৎ যেন সমস্ত পৃথিবী থেমে গেছে। আহমেদ তার কপালে চুমু খায়, প্রথমে একটি হালকা চুমু, তারপর তার অনুভূতি ঢেলে দেওয়ার জন্যে আর একটা। আহমেদের ঠোঁটের ছোঁয়ায় রোজা যেন হারিয়ে যায়। এক মুহূর্তের জন্যে মনে হয় তারা সময়ের গণ্ডি অতিক্রম করে যাচ্ছে, যেন চারিপাশের সকল স্রোত তাদেরকে পেরিয়ে যাচ্ছে। আহমেদ আবারও নেশালো কণ্ঠে বলে ওঠে, খুব ইচ্ছে করছে তোমার ঠোঁটে একটা চুমু খেতে, তোমার ঠোঁটের ছোঁয়া পেতে খুব ইচ্ছে করছে রোজা। কিন্তু ওই যে প্রতিজ্ঞা করেছি বিয়ের আগে তোমার ঠোঁট ছোঁবো না, কেন যে হিরোগিরি করে আগ বাড়িয়ে এমন প্রতিজ্ঞা করলাম। আহমেদের কথা শুনে হাজারো কষ্টের মাঝেও রোজা হেসে ওঠে। রোজার হাসি দেখে আহমেদ তার কপালে আবারও চুমু খেয়ে বলে, তুমি কি জানো তোমার মুখের এই হাসি আমার সব কষ্ট ভুলিয়ে দেয়। তুমি আমার পৃথিবী, আমার আত্মা, আমার ভবিষ্যৎ। তোমাকে হারানো মানে আমার জীবনের আদৌ হারানো। রোজা শ্বাসরুদ্ধ করে একটি দীর্ঘশ্বাস ফেলে, এরপর নিজের গোলাপের ন্যায় ঠোঁট দুটো নাড়িয়ে বলে, কপালে চুমু খাওয়ার অনুমতি পেয়েছেন দেখে বারবার কপালে চুমু খেয়েই যাচ্ছেন। এরপরে যখন ঠোঁটে চুমু খাওয়ার অনুমতি পাবেন তখন কি করবেন? আহমেদ ভনিতা ছাড়াই উত্তর দিল, তখন ঠোঁটেও চুমু খেয়েই যাব, কোনো থামাথামি নেই। রোজা আবারও খিলখিল করে হেসে ওঠে। বিদায়ের সময় এসেছে। ছাদের মৃদু বাতাস তাদের চারিপাশে ঘুরছে, কিন্তু আহমেদের মনে এখনো অস্থিরতা। সে জানে কাল সকালে এয়ারপোর্ট যেতে হবে এবং আজকের এই মুহূর্তটি তাদের জন্য শেষবারের মতো। আহমেদ রোজার হাত শক্ত করে ধরে বলে, রোজা, আমি চাই তুমি কাল সকালে আমার সাথে এয়ারপোর্টে দেখা করতে আসবে। এটা আমাদের জন্য এই বছরের শেষবারের মতো দেখা হবে। রোজা একটি দীর্ঘশ্বাস ফেলে তার চোখে আবারও অশ্রু জমে। রোজা কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমাকে যেতেই হবে? আহমেদ শক্ত কণ্ঠে বলে ওঠে, অবশ্যই যেতে হবে। যাওয়ার আগে তোমাকে শেষবারের মতো মন ভরে দেখবো না আমি? রোজাকে নীরব থাকতে দেখে আহমেদ আবারও বলে ওঠে, আমি চাই তুমি যেন হাসি মুখে এসে আমাকে বিদায় জানাও রোজা। মনে রেখো আমাদের মধ্যে একটি অটুট সম্পর্ক রয়েছে, এটি কখনো ভাঙবে না। শেষবারের জন্য আহমেদ রোজার গালে একটি চুমু খায়, তারপর জড়িয়ে ধরে। সোহা আহমেদের পিঠে হাত দিয়ে তাকে আশ্বাস দিয়ে বলে, আমি আসবো। একটু পর আহমেদ ছাদ থেকে নেমে চলে যায়। মনে মনে প্রতিজ্ঞা করে সে যে ফিরে আসবে। রোজা সেখানেই দাঁড়িয়ে থাকে, তার হৃদয়ে ভালোবাসার এবং কষ্টের এক অদ্ভুত মিশ্রণ। সকালবেলা সূর্যের প্রথম রশ্মি মেঘের আড়ালে লুকিয়ে আছে। চারিপাশে যেন এক অদ্ভুত শূন্যতা বিরাজ করেছিল, বাতাসেও একটি বিষণ্ণ সুর। আহমেদ এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে, তার হৃদয় বিষাদে ভরা। আজকের সকালটি যেন তার কাছে অদ্ভুতভাবে
থমকে গেছে। এমন একটি সকাল যেখানে মেঘের মতো মন খারাপ করে রাখা সমস্ত কিছু বাতাসে উড়ে যাচ্ছে। নিরলসভাবে তাকিয়েছিল এয়ারপোর্টের গেটের দিকে। রোজা আসবে, নিশ্চয়ই আসবে। সে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রতিটি সেকেন্ড যেন একটি অনন্ত কাল হয়ে দাঁড়িয়েছে। অবশেষে দূর থেকে একটি পরিচিত ছায়া দেখা গেল। রোজা আসছে, তার চোখে এক টুকরো অসীম কষ্ট। আহমেদ মুগ্ধ নয়নে তাকালো রোজার দিকে। আহমেদের কাছে আসার পর রোজা নিজের মনকে সামলে নিয়ে আহমেদের দিকে তাকালো। যেন চোখে একটি গভীর সংযোগ ছিল, যেন সমস্ত কথাগুলো মুখে আসার আগেই প্রকাশ পাচ্ছিল। আহমেদ তার লাগেজটি পাশে রেখে রোজার দিকে এগিয়ে চলে। তার দুহাতে রোজার আদুরে মুখটা তুলে বলল, রোজা ভালো থাকবে, একদম কষ্ট পাবে না। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের জীবনে একটা সোনালী মুহূর্ত আসবে। দোয়া করবে আমার জন্য। বলার সঙ্গে সঙ্গে আহমেদ তার কপালে ঠোঁটের ছোঁয়া এঁকে দিল। সেখানেই স্নেহের একটি তীব্র প্রকাশ ঘটল। সেই চুমু যেন সমস্ত কষ্ট ও ভালোবাসার প্রতীক। রোজা প্রথমে কিছুটা দ্বিধায় ছিল, কিন্তু তারপর তার অশ্রুকণা বাদ মানল না। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, ফ্লাইটের টেক অফের টাইম হয়ে গিয়েছে। আহমেদ রোজাকে ছেড়ে দিল। সে নিজেও রোজার সামনে এখন বেশিক্ষণ থাকতে চাচ্ছে না, কারণ যতই সে রোজার সামনে শক্ত থাকুক, তারও তো ভিতরে ভিতরে খুব কষ্ট হচ্ছে। কিন্তু তার এই দুর্বলতার আহমেদ রোজাকে দেখাতে চায় না, না হলে মেয়েটা আরো ভেঙে পড়বে। নিজের দুর্বলতা ঢাকতে আহমেদ তড়িঘড়ি করে লাগেজ হাতে নিয়ে নিল। রোজা এখনো টলমল চোখে তাকিয়ে রয়েছে আহমেদের দিকে। সে কোনোভাবেই ভাবতে পারছে না যে এই মানুষটা তাকে 1 বছরের জন্য ছেড়ে চলে যাচ্ছে। পুরো একটা বছর সে এই মানুষটাকে চোখের দেখা দেখতে পাবে না। আহমেদ আর অপেক্ষা না করে দ্রুত গতিতে আসছি বলে এয়ারপোর্টের প্রবেশ পথে ঢুকতে যাবে, তখন রোজা ধপ করে তার হাত ধরে ফেলল। আহমেদের হাতটা রোজা সাপের মতো পেঁচিয়ে ধরল। আহমেদ বেশ ভালোই বুঝতে পারল যে মেয়েটা এখন আবেগী হয়ে পড়েছে। আহমেদ কিছু না ঘুরেই একটু শক্ত কণ্ঠে বলার চেষ্টা করল। রোজা, এই একটি শব্দ যেন অসীমের গভীরে প্রবাহিত হচ্ছে। রোজার চোখে জল চিকচিক করে উঠল। যাবেন না প্লিজ। রোজা ফুপাতে ফুপাতে বলল, তার কণ্ঠে অসহায়ত্ব। তার গলার চাপা কষ্ট যেন আহমেদের হৃদয়ে প্রবাহিত হচ্ছে। সে অনুভব করছে রোজার কোমল হৃদয়ের রক্তক্ষরণ। অথচ এই মেয়েটাই সেদিন বিকেল বেলা তাকে ধমক দিয়েছিল যাতে সে আবেগ না দেখিয়ে চলে যায়, আর আজ নিজেই থাকার জন্যে জেদ করছে। আহমেদ কণ্ঠ খাদে নামিয়ে বলে, তুমি শুধু একবার না বললে আমি কখনোই যেতাম না রোজা, কখনো যেতাম না। কিন্তু এখন আমি যদি না যাই, একটু পরেই তুমি আবার বলবে যে চলে যান। আহমেদের কথা মিথ্যে নয়। রোজা নিজেও চাই যে আহমেদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আহমেদ হালকাভাবে তার হাতটি ধীরে ধীরে ছাড়ানোর চেষ্টা করে, যেন একটি জাদুকরী বাণীর মতো। তাদের মধ্যে একটি অদৃশ্য শক্তি কাজ করছিল, কিন্তু সেই শক্তি তাদের আলাদা করে দিতে চাচ্ছিল। আমি চলে যাচ্ছি রোজা, তবে আমি তোমায় কথা দিচ্ছি, এই আহমেদ শুধু তোমার হয়ে আছে, থাকবে। সে আবারও তোমার কাছে ফিরে আসবে। আহমেদ তার হাতের স্পর্শ থেকে ধীরে ধীরে মুক্ত হতে থাকে, যেন একটি পাতা ঝরে পড়ছে। রোজার হৃদয়টা যেন ছিঁড়ে যেতে লাগলো। আহমেদ কিছু না বলেই হাতটি আরো আলতো করে ছাড়ে। তাদের হাতের মধ্যে যে আবেগ ছিল সেটি যেন এক দৃষ্টান্ত স্থাপন করছে, একটি হৃদয়ের সংযোগ বা মৃদু শব্দের মতো মিলিয়ে যাচ্ছে। অবশেষে তাদের হাত একে অপরের হাত থেকে বিচ্ছিন্ন হলো। রোজা তার হাতের মধ্যে শূন্যতা অনুভব করতে লাগলো, যেন পুরো বিশ্ব তার কাছে অন্ধকার হয়ে গেছে। আহমেদ সামনে পা বাড়ালে রোজা আর সইতে পারল না, অঝরে কাঁদতে লাগলো, যেন তার অশ্রুগুলো পৃথিবীর সবচেয়ে ভারী বৃষ্টির মতো ঝরছে। আহমেদ শুনতে পেল, কিন্তু পেছনে ঘুরল না, না হলে সে সত্যিই আটকে যাবে রোজার মায়ায়। সেই মুহূর্তে সময় যেন থমকে গেছে। অবশেষে আহমেদ চোখের আড়াল হয়ে গেল, কিন্তু রোজার হৃদয় তখনও তাকে আটকানোর জন্য চিৎকার করতে চাচ্ছিল। আহমেদ, সে তার নাম ডাকলো, কিন্তু শব্দগুলো যেন তার কণ্ঠে আটকে গেল।
সেদিন আহমেদ স্রোতের মতো প্রবাহিত হয়ে গেল, যেন একটি নদী একটি গন্তব্যে চলে যাচ্ছে, এবং রোজা সেখানেই দাঁড়িয়ে রইল। তার হাতটি খালি হয়ে গেছে। মনে হচ্ছে পুরো পৃথিবী তার চারিপাশে এক অন্ধকারে ডুবে গেছে। এভাবে তারা একে অপরকে হারিয়ে গেল, তাদের হৃদয়ে এক অবর্ণনীয় শূন্যতা নিয়ে। এই ছিল তাদের বিচ্ছেদের গল্প, একটি অস্থায়ী বিদায় যা সময়ের গণ্ডি ভেঙে রেখে গেল হৃদয়ে একটি গভীর দাগ। আহমেদ চলে যাওয়ার পর রোজার সমস্ত দেহ যেন এক বোঝার নিচে চাপা পড়ে গেল। তার হৃদয়ে যে অসহ্য শূন্যতা তৈরি হয়েছে তা যেন ভাঙনের টুকরোগুলোকে আরো তীব্র করে তুলল। সে ফুটপাতের উপর হেলে দুলে পা বাড়াতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপ যেন এক একটি কষ্টের ভার বহন করে। এই রাস্তায় মানুষের ভিড়, কিন্তু তার কাছে মনে হলো যেন সে একা। চারিপাশের জগৎ ভীষণ রকম নিঃশব্দ। অতিক্রম করতে থাকা মুহূর্তগুলো যেন সময়ের গতি থামিয়ে রেখেছে। প্রতিটি মুখের দিকে তাকিয়ে সে শুধু হতাশার একটি ছবিই দেখতে পাচ্ছে। আমি কিভাবে বাঁচবো? রোজা নিজের মনে ফিসফিস করে বলল, তার কণ্ঠে ঝর্ণার মতো কান্না। মনে হচ্ছিল তার হৃদয়ের ভিতর এক বিরাট গহ্বর সৃষ্টি হয়েছে, যা কখনো পূর্ণ হবে না। রাস্তার পাশে সড়কের পাশে পড়া গাছগুলোর পাতা যেন শুকিয়ে গেছে। প্রকৃতিও যেন তার ভেতরের দুঃখের সঙ্গী হয়ে গেছে। রোজার পা যেন স্থির হয়ে গেছে যখন সে একটি সেতুর কাছে এসে দাঁড়ালো। মনের মধ্যে নানা চিন্তা প্রবাহিত হতে লাগলো। আহমেদের সাথে কাটানো মুহূর্তগুলো, তাদের হাসি, কথা, আবেগ সবকিছু যেন জ্বলন্ত আগুনের মতো স্মৃতিতে গেঁথে রইল। সে যেখানেই দাঁড়িয়ে রইল, তার হাতগুলো কাঁপছে, যেন তার হৃদয়ের দুঃখে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। অবশেষে সে আবার হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপ যেন তার শরীরের মধ্যে জড়ো হওয়া কষ্টের প্রতীক। ফুটপাতে হাঁটার সময় সে অনুভব করলো পৃথিবীর সবকিছু তার বিরুদ্ধে গেছে। পথের ধুলো, পাথর, বাতাস সবে যেন তার কষ্টের সঙ্গে একত্রিত হয়েছে। বাড়ির দিকের পথে পা বাড়ানোর সময় রোজার মনে হলো যেন সবকিছু ভেঙে পড়েছে। তার হৃদয় আরো ভারী হয়ে উঠছে। প্রতিটি শ্বাস যেন তার জন্য একটি শাস্তি। সকালের স্নিগ্ধ বাতাসে তার হৃদয়ের বিষণ্ণতা আরো গভীর হয়ে উঠছে। সে চাইছিল যেন সবকিছু আবার ফিরে আসে, যেন আহমেদ তার পাশে ফিরে আসে, কিন্তু সেই চাওয়া ছিল শুধুই একটি দুরাশা। এভাবে রোজার বাড়ির দিকে পা বাড়ালো, কিন্তু তার মনে ছিল কষ্টের একটি গহ্বর, একটি অবর্ণনীয় শূন্যতা যা তাকে কেবল অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কে জানতো এটাই শেষ নয়। রোজার জন্য আরো ভয়ানক কিছু অপেক্ষা করছে। রোজা কি জানতো এই দিনটাই তার জীবনের এক ভয়ানক কাল হয়ে দাঁড়াবে। এই একই দিনে সে তার ভালোবাসার সাথে সাথে তার জীবনের আর এক অংশও হারিয়ে ফেলবে। বাড়িতে পৌঁছানোর পর রোজার শরীরের রক্ত হিম হয়ে গেল। বাড়ির সদর দরজাটি খোলা। অস্বাভাবিক নীরবতা চারিপাশকে ঘিরে রেখেছিল। রোজা অজানা ভয়ের আবহে সে ধীরে ধীরে ঢুকলো, কিন্তু হৃদয়ে গভীর এক উদ্বেগ জাগ্রত হলো। বাড়িটা তো এমন নীরব থাকার কথা নয়, আর দরজাটাই বা এভাবে কেন খোলা রাখা? কেমন যেন অদ্ভুত ঠেকছে তার কাছে। বাবা। রোজা ডাক দিল, কিন্তু তার গলা কেঁপে উঠল। ভেতরের ঘর থেকে অস্বাভাবিক এক খটখট শব্দ আসছে। রোজা এগিয়ে যেতে লাগলো, পা যেন এক প্রকার জড়ো হয়ে গেছে। রুমের দরজা খুলতেই তার চোখের সামনে যা ফুটে উঠল তা সে স্বপ্নতেও ভাবেনি। রোজা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। রমজান আলী দেওয়ালের সাথে ঠেস দিয়ে হাঁটু গেড়ে বসে আছে। তার ক্রাচেস একপাশে অবহেলায় পড়ে রয়েছে। কপালের বাম পাশ থেকে রক্ত ঝরছে। হয়তোবা কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে। দুই হাত পিছনে বেঁধে রাখা, এবং চারিপাশে কয়েকজন অন্ধকার ব্যক্তির ভিড়। তাদের চোখগুলো যেন চন্দ্রের আলোতে শীতল হয়েছিল, শত্রুতা ও প্রতিশোধের আগুনের মতো। রোজার আশেপাশের মানুষগুলোর দিকে নজর গেল না। সে শুধুমাত্র তাকিয়ে রইল বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা তার বাবার দিকে। রোজা বাবা বলে চিৎকার দিয়ে তার বাবার কাছে ছুটে যেতে চাইলে কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে পেছন থেকে ধরে ফেলে। দুজন লোক রোজার হাত চেপে ধরে। রোজার গায়ের ওড়না মাটিতে পড়ে যায়। রোজা সেসবে খেয়াল নেই। আশেপাশে কে রয়েছে তাতেও রোজার কিছু যায় আসে না। সে শুধু তার বাবার কাছে যেতে চায়, তার রক্তাক্ত বাবাকে ছুঁয়ে দেখতে চায়।
রমজান ইসলাম দুর্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার মেয়ের দিকে। দুটো কালো ছায়া তার মেয়েকে ধরে রেখেছে, কিন্তু তিনি কিছুই করতে পারছেন না। রমজান আলী অস্পষ্ট স্বরে বলল, রোজা মা। এই দুটো শব্দ যেন খুব কষ্ট করে রমজান ইসলামের কণ্ঠনালী থেকে বেরিয়ে এসেছে। রোজা চিৎকার করেই যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার এরকম গগন বিদারক চিৎকার শুনেও কেউ কিছু করছে না। রোজা হাঁপাতে হাঁপাতে আশেপাশে বিশাল আকারের ব্যক্তি, যাদেরকে রোজা কখনো চোখে দেখেনি, সবার হাতে ভয়ানক সব অস্ত্র। রোজার শ্বাস প্রশ্বাস বেড়েই চলেছে। সে খুব করে চাইছে এটা একটা খারাপ স্বপ্ন হোক, ঘুম থেকে জেগে উঠুক সে, কিন্তু তেমন কিছুই হলো না। রোজা বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে তার বাবার দিকে। তারপর আশেপাশে তাকিয়ে সে যখন বুঝলো যে এটা বাস্তব, তখন রোজা হৃদয়ের একটি তীব্র শঙ্কা নিয়ে গলা ফেটে চিৎকার করে বলে উঠল, ছেড়ে দাও আমার বাবাকে, ছেড়ে দাও। কি চাও তোমরা? কারা তোমরা? কেন আমার বাবাকে এভাবে মেরেছো? তার এরকম চিৎকারের বাণী শুনে কেউ কিছু বলল না। সবাই নীরব থাকলেও রোজার কাছে যেন সবকিছু অদ্ভুত লাগছে। সে আবারও নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে চেঁচিয়ে বলে উঠল, আল্লাহ দোহাই লাগে, তোমরা কি চাও বলো? কে তোমরা? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? এইবারে অন্ধকারের আড়াল থেকে এটা ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে উঠল। সেই শব্দ অনুসরণ করে রোজার সামনে তাকালো। কালো রঙের জ্যাকেট পরিহিত একটি বিশাল ব্যক্তি, তার এক হাত পকেটে আর এক হাতে বন্দুক নিয়ে তার দিকে এগিয়ে আসছে। মাথায় একটি কালো রঙের হ্যাট থাকার কারণে রোজা তার চেহারা দেখতে পাচ্ছে না। রোজা একটা ঢোক গিলল। সেই ছায়া মানব রোজার সামনে এসে হাঁটু গেড়ে বসল। এরপর নিজের মাথায় হ্যাট খুলে ফেলল। রোজা চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে জাভেদ রায়ানের দিকে। সে কখনোই আগে এই লোককে দেখেনি। রোজার দিকে তাকিয়ে জাভেদ রায়ান খান শয়তানি হাসি হেসে বলল, তুমি আমাদের কোনো ক্ষতি করোনি মামুনি, কিন্তু সরি টু সে তোমার বাবা আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছে। আর ঠিক এই কারণে তোমার বাবার ওপরে যাওয়ার টিকিট কেটে ফেলেছি আমি। রোজার বুকটা ধক করে উঠল, তার পুরো শরীর শিউরে উঠল। সে তার বিধ্বস্ত বাবার দিকে একবার তাকিয়ে আবারও জাভেদের দিকে তাকালো। আকুতি ভরা কণ্ঠে রোজা জাভেদের দিকে তাকিয়ে বলে উঠল, না, এমনটা করবেন না। আমি আপনার পায়ে পড়ি, এমন করবেন না প্লিজ। আমার বাবা অনেক ভালো মানুষ, সে কখনোই আপনার ক্ষতি করবে না। আপনার কোথাও ভুল হচ্ছে, প্লিজ বাবাকে কিছু করবেন না। জাভেদ রোজার কথার উত্তর না শুনে পিছনে ঘুরে রমজান ইসলামকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার রমজান, তুই যেমন বাঘ সেই হিসেবে আমি ভেবেছিলাম তোর মেয়ে মনে হয় বাঘিনী হবে। তোর মেয়ে তো দেখছি একদম তোর মতো হয়নি। তোর মতো একটা সাহসী পুরুষের মেয়ে এত ভীতু হলো কেন? রোজার বাবা দুর্বল কণ্ঠে বললেন, রোজা পালিয়ে যা মা, আমি তোকে রক্ষা করতে পারবো না রে। তোর বাবা হিসেবে আমি ব্যর্থ, চলে যা। কিন্তু রোজা তার বাবার কথা কানে নিল না। সে আকুতি মিনতি করতেই থাকলো। রমজান আলী নিভু নিভু চোখে তার মেয়ের অসহায়ত্ব দেখতে পাচ্ছিল। তার চোখের বর্ণনা যেন ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরছিল। এক পর্যায়ে জাভেদ রায়ান ইঙ্গিত দিতেই দুটো লোক রোজার হাত ছেড়ে দিল। এবার রোজা সঙ্গে সঙ্গে জাভেদের পা ধরে আকুতি করতে লাগলো, দয়া করে আমার বাবাকে কিছু করবেন না, আমি এতিম হয়ে যাব। আমার কেউ নেই, বিশ্বাস করুন, দোহাই লাগে, আমার বাবাকে কিছু করবেন না। ছেড়ে দিন, ছেড়ে দিন আমার বাবাকে। জাভেদের আফসোনার সুরে বলে উঠল, কি বলবো মামুনি, এটা তো এখন সম্ভব হচ্ছে না। টাইম আপ হয়ে গেছে, এখন আর এরকম করে লাভ নেই, সুযোগ নেই তোমাদের। জাভেদ রোজার সামনে হাঁটু গেড়ে বসে রোজার মাথায় মিথ্যে আদরে হাত দিয়ে বলল, চিন্তা করো না মামুনি, তোমাকে কিছুই করব না। তোমাকে তো বাঁচতে হবে। তুমি না বাঁচলে তোমার বাবাকে শাস্তি দিব কিভাবে? মরবে তো তোমার বাবা। এরপরে তুমি তোমার বাপ মা সবাইকে হারিয়ে এতিম হয়ে কিভাবে বাঁচবে সেটাই তো দেখতে চাই আমি। শোনো, তোমার বাবাকে অনেকবার বলেছি তোমাকে আমার ছেলের বউ করে নিয়ে যাব। আমার ছেলে তোমাকে পছন্দ করত, কিন্তু তোমার বাবা রাজি হয়নি। শেষে আমার ছেলে দুঃখী মনে বিদেশ ফিরে গেল। আবার তোমার মা যখন বেঁচে ছিল, সে আমার অবৈধ ব্যবসা বন্ধ করতে নেমেছিল।
এই কারণে আমি তোমার মাকে ওপরে পাঠিয়ে দিলাম। তোমার বাবা ঠিকই একই ভুল করলো আমার কথা না শুনে। এবার আমি দেখব সবাইকে হারিয়ে রমজান আলীর মেয়ে কিভাবে পৃথিবীতে টিকে থাকে। সেটাই তো দেখতে চাই আমি। চিন্তা করো না, আমি কিছুই করব না। রোজা টলমলো চোখে তাকিয়ে রয়েছে জাভেদের দিকে। এমনিতেই রোজার মন অনেক বিধ্বস্ত ছিল, তার এখন কোনো রকম কথা বলতে ইচ্ছে হলো না। সে শুধু ভয়ার্থ চোখে তাকিয়ে রইল আশেপাশের মানুষরূপী জানোয়ারদের দিকে। জাভেদ এবার রমজান আলীর দিকে এগিয়ে যেতে যেতে মিষ্টি করে রোজাকে উদ্দেশ্য করে বলল, চিন্তা করো না মামুনি, একদম চিন্তা করো না। তোমাকে আমরা কিছুই করব না, তোমাকে স্পর্শ করব না। শুধুমাত্র তোমার সামনেই তোমার বাবাকে। এটুকু বলেই জাভেদ হাতে থাকা পিস্তল নিজের পকেটে রেখে দিয়ে একটা ধারালো ছুরি হাতে নিয়ে নিল। রোজা যেন বুঝতে পারল, রোজার ষষ্ঠ ইন্দ্রিয় যেন বুঝতে পারল। রোজার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করতে থাকলো। সে না বলে চিৎকার দিয়ে ছুটে যেতে চাইলে আবারও সেই দুজন লোক রোজার হাত চেপে ধরে। রোজা হাহাকার দিয়ে চিৎকার করতে থাকে, না, এমন করবেন না, করবেন না। আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে। এমন করবেন না, দোহাই লাগে। জাভেদ একটা বাঁকা হাসলো। নিজের ছুরিটা সে দেওয়ালের সাথে ঘষে আর একটু ধারালো করে নিল। রোজা সেই বিভীষিকাময় দৃশ্যের সাক্ষী, যখন কয়েকজন অন্ধকারের দানব তার বাবাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের চোখে শীতল পাষাণ, যেন এই হত্যার জন্যে তারা আগ্রহী। রোজার হৃদয়ে স্রোতের মতো ভয়, অসহায়তা। বাবা, যিনি সবসময় তার রক্ষক, আজ অবশিষ্ট সকল শক্তির প্রহরী। রোজা চোখের জল ফেলে চিৎকার করতে চাইলে একজন লোক খুব শক্ত করে তার মুখ চেপে ধরে। খুবই ভয়ানক এক দৃশ্য। রোজা মাথা নাড়িয়ে না না বলছে। রমজান চোখে ভয়ের একটি তীব্র আভাস। সে জানে আজকের রাতটি তার জীবনের শেষ রাত। রমজান আলোর অস্পষ্ট স্বরে বলে উঠল, তুই তোর শাস্তি পাবি জাভেদ। আমার মেয়ে তোর প্রাপ্য শাস্তি দেবে। আমার মেয়েকে অত দুর্বল ভাবিস না। সে যখন জেগে উঠবে তখন সবকিছু ধ্বংস করতে পারবে। বাঘের সন্তান বাঘিনী হয়। বাঘিনীকে জাগিয়ে দিচ্ছিস তুই। এটাই তোর কাল হয়ে দাঁড়াবে। রমজান আলীর প্রতি দেরি হয়, জাভেদের ছুরি চালাতে দেরি হয় না। জাভেদ ক্রোধে হাত চেপে রমজান আলীর গলা বরাবর ছুরিটি ধরে এক কোণে গলার রগ কেটে দেয়। রোজার মুখ চিপে ধরা হয়েছে, রোজার মুখ চিপে ধরা রয়েছে, তবুও সে যথাসম্ভব চিৎকার করে উঠল। নিজের কলিজাটা ফেটে উঠল যেন তার। রোজা এতটাই ভেঙে পড়ল যে তার চোখও রক্তাক্ত হয়ে গেল। রোজার চোখ দিয়ে যেন অশ্রু কণা নয়, তাজার রক্ত পড়ছে। হয়তোবা রোজাই প্রথম মেয়ে যে তার বাবার এরকম বিধ্বস্ত মৃত্যু নিজের চোখে দেখল। সেই মুহূর্তে রক্তের একটি ফিনকি ফোঁটা বেরিয়ে আসে রমজান আলীর গলা থেকে। পরের মুহূর্তেই গলার চামড়া ফেটে যায় আর ঝরঝরে রক্ত বের হতে থাকে। রক্তের প্লাসে পরিবেশ অন্ধকার ছেয়ে যায়। রোজার চোখে অশ্রু, কিন্তু সে কিছুই করতে পারে না, শুধু দেখে যায়। তার বাবার গলার রক্তে ভিজে যায়, মুখে এক অসহায়তার হাসি। রমজান আলীর শরীর কাঁপছে আর রক্ত মাটিতে পচে গিয়ে একটি আতঙ্কের নদী তৈরি করছে। মরা মুরগির মতো কিছুক্ষণ ঝাপটাতে ঝাপটাতে রমজান ইসলামের নিথর দেহ শান্ত হয়ে যায়। সবকিছু যেন থমকে যায়। রোজা কথা বলতে ভুলে গেল। যারা রোজার মুখ এবং হাত চেপে ধরেছিল তারাও রোজাকে ছেড়ে দিল। রোজা থমকে বসে সেভাবেই রইল, একটুকুও নড়াচড়া করল না। নিশ্চল রক্তাক্ত চোখে তাকিয়ে রইল তার বাবার গলা কাটা রক্তাক্ত দেহটার দিকে। কিছু বলার ভাষা নেই তার। রোজার চোখ যেন কথা বলছে। মিনিট 10 পর জাভেদ নিজের রক্তাক্ত হাত বোতলের পানি ধুয়ে ফেলল। এরপর নিথর হয়ে পড়ে থাকা রোজার দিকে তাকিয়ে বলল, তাহলে থাকো মামুনি, আমার কাজ শেষ। তুমি এখন তোমার পথ ধরো, কি করবে বেছে নাও। আর পুলিশ কেস করার সাহস মোটেও করো না, কারণ পুলিশ আমাদের হাতে। এই জাভেদ রায়হান খানকে পুলিশও ভয় পায়। তুমি আমার কিছুই করতে পারবে না মামুনি, ভালো থেকো। এই চল সবাই। বলেই জাভেদ বেরিয়ে যেতে থাকলো রোজার বাড়ি থেকে। কিন্তু যাওয়ার আগে আরেকবার রোজার দিকে ফিরে তাকিয়ে বলল,
আমার কেন যেন মনে হচ্ছে আমাদের আবার দেখা হবে। রোজা মামুনি, তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। বলেই একটি শয়তানি হাসি দিয়ে বেরিয়ে গেল সে। রোজা তখনও থমকে বসে রইল। কি থেকে কি হয়ে গেল তার মাথায় ঢুকছে না। যখন রোজা সবকিছু বুঝতে পারলো, যখন রোজার মস্তিষ্ক বলে উঠল যে তোর বাবা আর কখনো উঠবে না রোজা। তোর বাবা মরে গেছে, তুই এতিম হয়ে গিয়েছিস। ওই জানোয়ারগুলো তোর বাবাকে তোর চোখের সামনে খুন করে দিয়ে গিয়েছে। তখন রোজার হুঁশ এলো। রোজা চিৎকার করে বলল, বাবা! সে সামনে এগিয়ে গিয়ে তার বাবা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। জাভেদের চলে যাওয়ার মুহূর্তেই তার নৃশংস হাসি যেন তার আত্মাকে বিদ্ধ করে যাচ্ছে। তারা চেয়েছিল রোজা একা হয়ে শোক করবে, একা বাঁচবে, একা কাঁদবে, কিন্তু সেই যন্ত্রণা তাকে গ্রাস করতে লাগলো। রোজা তার বাবার কাছে বসে পড়ল, মাথাটা তার কোলে নিয়ে অশ্রু কাঁদতে লাগলো। বাবা, বাবা, তুমি কি আমাকে ছেড়ে চলে গেলে? তার গলা কেঁপে উঠছিল, কথাগুলো যেন বেরিয়ে আসছিল অজান্তেই। তার বাবার শ্বাসের শব্দ যা একেবারে জীবনের চিহ্ন ছিল, একেবারে নিঃশব্দ। তীব্র ব্যথা নিয়ে সে বাবার মাথায় হাত বুলাতে বুলাতে লাগলো, যেন এবারও চাই তার বাবার কাছে ফিরে যেতে। কিভাবে আমি বাঁচবো বাবা? তুমি ছাড়া আমি একা। রোজা বলল, অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। বাবার মুখের একটি শান্তির চিহ্ন ছিল, কিন্তু সেটা তাকে আরো কষ্ট দিচ্ছিল। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। মনের মধ্যে একে একে স্মৃতি ভেসে উঠতে লাগলো, তাদের হাসি, বাবা মেয়ের মুহূর্ত, শক্তি ও সাহসের কথা। কিন্তু এখন সবকিছু ম্লান হয়ে আছে। রোজার হৃদয়ে যেন কেবল শূন্যতা। আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠল, যেন চারপাশের ভেঙে পড়া অব্যক্ত যন্ত্রণা বেরিয়ে আসছে। বাবার মাথাটা তার কোলে রেখে সে আরো বেশি কাঁদতে লাগলো। সেই মুহূর্তে একটি ধূসর মেঘ যেন পৃথিবীকে ঢেকে ফেলল। রোজা তার বাবার সামনে বসে রইল। একবারও ভাবতে পারেন না যে জীবনের এই অন্ধকারে সে কিভাবে এগিয়ে যাবে। চারপাশে নিঃশব্দতা তার জীবনের ভাঙেনি সঙ্গী হয়ে রইল। সে বিড়বিড় করে বলল, আমি তো প্রতিজ্ঞা করেছিলাম বাবা, আমি সবকিছু ঠিক করে নিব, কিন্তু তুমি কেন চলে গেলে? আমার জন্য অপেক্ষা করে থাকা তার কষ্টের আরো গভীর করে দিচ্ছিল। তারপর রোজার হৃদয়ে আহমেদের কথা বাজতে লাগলো। আমি ফিরে আসব এবং আমরা একসাথে সবকিছু শুরু করব। কিন্তু এখন সে জানতো সেই প্রতিশ্রুতি তার কাছে নিছক একটি ছলনা। প্রতিটি মুহূর্তে তার অস্তিত্ব অনুভূত হচ্ছিল, যেন আহমেদ তাকে ত্যাগ করেছে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাঙন নিয়ে। রোজার প্রতি মুহূর্তে মনে হতে থাকলো যে সে একই দিনে তার ভালোবাসার দুটো মানুষকে হারিয়ে ফেলেছে। শুধু একজনকে হারিয়েছে অস্থায়ীভাবে, আর একজনকে হারিয়েছে স্থায়ীভাবে, সারা জীবনের জন্য। রোজা শেষবারের মতো একটা গগন বিদারক চিৎকার দিয়ে উঠল। তার চিৎকারে বাড়ির পাশে থাকা গাছ থেকে সমস্ত পাখি উড়ে গেল। মেঘেরা চলাচল করা বন্ধ করে দিল। এক দমকা হাওয়া রোজাকে ছুঁয়ে চলে গেল। এবার রমজান আলীর নিথর দেহ থেকে চোখ উঠিয়ে জাভেদ রায়ানের প্রস্থানের সেই দরজার দিকে তাকালো। রোজা যেন হঠাৎ করেই শক্ত হয়ে উঠল, যেন কোনো আত্মা তার উপর ভর করেছে। তার দু চোখ থেকে রক্তের ন্যায় অশ্রুকণা পড়তে থাকলো। রোজা তার দুটো হাত মুষ্টিবদ্ধ করে শক্ত চোখে দরজার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, বাঘের সন্তান বাঘিনী হয় জাভেদ। তোকে আমি ছাড়বো না। আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি সুদে আসলে নিয়েই ছাড়বো। কাউকে ছাড়বো না আমি। আমার বাবার থেকেও নির্মম মৃত্যু যদি আমি তোকে দিতে না পারি, তাহলে আমি রমজান আলীর সন্তানই নই। আজ থেকে নিজের কবর খুঁড়তে শুরু কর জাভেদ রায়ান খান। হয়তোবা সেদিন থেকে রোজার সমস্ত অনুভূতি চাপা পড়ে গেল। সে যেন এক শক্ত পাথরের ন্যায় হয়ে উঠল। ভুলে গেল তার ভালোবাসা, তার অনুভূতি, ভুলে গেল তার হৃদয়ের এক কোমল কোণায় পড়ে থাকা আহমেদ নামক সেই ভালোবাসার মানুষটিকে। এই এক মর্মান্তিক ঘটনা যেন রোজাকে পুরোপুরি পাল্টে দিতে বাধ্য হলো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পুরো ঘরে যেন নিস্তব্ধতার ভার জমে উঠেছে। দেওয়ালগুলোও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, শূন্যতা আর নির্লিপ্ততায় আচ্ছন্ন।
কারো মুখে কোনো শব্দ নেই, কিন্তু ভেতরের চাপা আর্তনাদগুলো যেন বাতাসে ভারী হয়ে আছে। মৃদু শ্বাসের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যায় না, যেন শব্দগুলোও ভয় পাচ্ছে বের হতে। প্রত্যেকের চোখে অপার বিষণ্ণতা, অথচ কেউই কারো দিকে তাকাতে পারছে না। এক গভীর নীরবতা, যা সমস্ত শব্দের চেয়ে বেশি কথা বলে। একটি শূন্যতা, যা সবকিছুকে গ্রাস করে ফেলেছে। এই থমথমে পরিবেশের ভিতরেও সবার মনের মধ্যে যে ঝড় চলছে, তা যেন নিস্তব্ধতার মাঝেই চুপচাপ গুমড়ে মরছে। রাজিয়া রহমান শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই একটা ঘটনার পর থেকে রোজা বদলে গেল, একদম বদলে গেল। নিজেকেই গুটিয়ে ফেললো, নিজের মধ্যে এক ধরনের প্রতিশোধের আগুন জ্বালাতে শুরু করলো। নোরা এবং নাহিদ টলমল চোখে তাকিয়ে রয়েছে রাজিয়া রহমানের দিকে। কষ্ট করে নিজেদের কান্না আটকে রেখেছে। রোজা এবং আহমেদের অতীতের এই কাহিনী তারা আশা করেনি। অহনা এবং রিয়া থ মেরে বসে রয়েছে। অহনার চোখ দিয়ে ইতিমধ্যেই অনবরত পানি পড়েই যাচ্ছে, কারণ সেও তো এরকম মর্মান্তিক ঘটনার শিকার। তার বাবা মাকেও কিছু সন্ত্রাসীরা তার চোখের সামনে মেরে ফেলেছিল। পরে 14 বছরের অহনার জায়গায় হয়েছিল এতিমখানায়। কিন্তু 3 বছর আগে সৌভাগ্যবশত রোজা তাকে প্রতিমখানা থেকে কিনে নিয়ে আসে। এরপরে তাকে যথাসম্ভব প্রশিক্ষণ দিয়ে পড়াশোনা করিয়ে যোগ্য করে তোলে। তারপর থেকেই তো অহনার জীবন বদলে যায়। বলতে গেলে সৃষ্টিকর্তা রোজার মাধ্যমেই তাকে নতুন জীবন দান করেছেন। এই কারণেই অহনা রোজার জন্য নিজের প্রাণটা দিতেও প্রস্তুত। রাজিয়া রহমান নিজের চোখের পানি মুছে আবারও বললেন, রোজা কখনোই এরকম পুলিশ ডিপার্টমেন্টে আসতো না, আর না সেরকম সিক্রেট আন্ডারে কাভার অফিসার হতো। তার শুধুমাত্র প্রয়োজন ছিল কাকে খুন করার লাইসেন্স পাওয়া, যাতে যে জাভেদ রায়ানকে নিজে হাতে খুন করতে পারে। এই কারণে এই লাইসেন্সের খুব দরকার ছিল। শুধুমাত্র এই কারণেই এই ডিপার্টমেন্টে এসেছি। সেই থেকে আফরোজা জেরিন রোজা হয়ে গেল এই যে রোজা ইসলাম। রিয়াদ একটু কাপা কণ্ঠে বলে উঠল, আন্টি কিন্তু ম্যামের তো এ পর্যন্ত আসতে কারো সাহায্যের প্রয়োজন ছিল। তিনি তো ওই সময়টাতে অনেক অসহায় হয়ে গিয়েছিলেন। কারো হাত না ধরে তিনি তো এই পর্যন্ত আজ পৌঁছতে পারতেন না। রাজিয়া রহমান বললেন, কে বলেছে তোমাদেরকে রোজা একা একাই এই জায়গায় এসেছে? রোজাকে সাহায্য করেছে আহমেদের বাবা আনিসুর রহমান। সবাই অবাক হয়ে তাকালো রাজিয়া রহমানের দিকে। নাহিদ বলে উঠল। রাজিয়া রহমান বললেন, কি বলছেন আন্টি? স্যারের বাবা তো ম্যামকে প্রথমে মেনেই নেয়নি। প্রথমে আনিসুর রহমান রোজাকে নিজের বোমা হিসেবে মেনে নেয়নি, কিন্তু তিনি তার ছেলেকে অসম্ভব ভালোবাসতেন। তাই তার ছেলের অনুপস্থিতিতেও তার ভালোবাসাকে আগলে রেখে। অহনার কিছু একটা মনে পড়তেই সে বলে উঠল, স্যারের বাবা তো 1 বছর আগেই মারা গেছে। প্রতি মাসেই ম্যাম কবর জিয়ারত করতে যায়। রাজিয়া রহমান বললেন, কিন্তু মারা যাওয়ার আগে তিনি রোজাকে একদম প্রতিষ্ঠিত করে দিয়ে গেছিল। এমনকি তিনি মারা যাওয়ার আগে আহমেদের সাথে সাথে রোজাকেও তার সম্পত্তির ভাগ দিয়েছিল। তার সম্পত্তি 2 ভাগ হয়েছে, 1 ভাগ আহমেদের, আরেক ভাগ রোজার। কিন্তু রোজা সেই সম্পত্তি গ্রহণ করেনি, কারণ এমনিতেই আনিসুর রহমান রোজার জন্য অনেক কিছু করেছেন। রোজার বাবা মারা যাওয়ার পর আনিসুর রহমান রোজার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। পুরো 2 বছর তিনি রোজাকে দেখাশোনা করেছেন। রোজাকে সেই দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন ট্রেনিং নেওয়ার জন্য। তাকে দৃঢ় করে তুলতে আনিসুর রহমানকে অনেক ভূমিকা ছিল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে রাজিয়া রহমানের দিকে। রাজিয়া রহমান আবারও বললেন, কিন্তু মজার বিষয়টা হচ্ছে, রোজা যে এখানে এত কষ্ট করে দিন কাটাচ্ছিল সেটা আহমেদ জানতো না। মূলত এটাই আহমেদের কাল হয়ে দাঁড়িয়েছিল। অহনা এবার বলে উঠল, কিন্তু আন্টি, ম্যামের এই দশার সাথে তো স্যারের কোনো সম্পর্ক নেই। ম্যাম স্যারের ওপর এত রেগে আছে কেন? স্যারের সাথে সম্পর্ক এত নড়বড়ে হয়ে গেল কেন? রাজিয়া রহমান খানিক হেসে বললেন, কানাডা থেকে আহমেদের ফিরে আসার কথা ছিল 1 বছর পর, কিন্তু আহমেদ এখন থেকে ফিরে আসেনি, এসেছে 3 বছর পর। সবাই অবাক হয়ে বলল, তাই তো স্যার তো 3 বছর পর ফিরে এসেছেন।
কিন্তু কেন আন্টি? স্যার তো কথা দিয়েছিলেন যে 1 বছর পরে আসবে। আসলে তোমাদের স্যার ওইখানে প্রশিক্ষণ নিতে গিয়ে আটকে গিয়েছিল। 1 বছর সেখানে থাকার পরেও কাজ হয়নি। আর সেই সময়টাকে এই কানাডাতে আমিও ছিলাম। আহমেদ আমার কাছেই ছিল। কানাডাতে পুরো প্রশিক্ষণ শেষ করতে 2 বছর সময় লেগেছিল। আহমেদের বাবা মিথ্যে বলে তাকে কানাডা পাঠিয়েছিল। আহমেদের বাবা বলেছিল যে তাকে 1 বছর থাকতে লাগবে, কিন্তু মূলত ওখানে 2 বছর কোর্স ছিল। ওই কারণে আহমেদ চাইলেও ফিরে আসতে পারেনি। আর সব কিছু গুছিয়ে নিতে আরও 1 বছর সময় লেগে যায়। এই কারণেই 3 বছর পর দেশে নতুন একটি সিনেমাতে তার প্রথম গান রিলিজ হওয়ার পর সে ফিরে এসেছিল। সেই প্রথম গানটাই সৌভাগ্যবশত মিডিয়ায় জগতে জায়গা করে নেয়। এরপর থেকে আহমেদকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। অল্প সময়ের মধ্যেই তো পুরো দেশ তাকে চিনে ফেলল। আর রোজার বাবা মারা গিয়েছে সেটা আহমেদকে জানতে পেরেছিল 2 বছর পর। যখন আহমেদ রোজার বাবার মৃত্যুর কথা শুনতে পেল, তখনই আহমেদ আমাকে কানাডা দেশে চলে আসতে বলছিল। বিষয়টা জানার পর আমি কানাডা থেকে চলে আসলাম আর রোজার সাথে দেখা করলাম। কিন্তু ততদিন রোজা ইতিমধ্যে আহমেদের উপর খেপেছিল। মূলত আনিসুর রহমান তাকে কিছু জানায়নি, কারণ এটা জানতে পারলে আহমেদ নিজের কোর্স অর্ধেক রেখেই চলে আসতো। তবে আমি দেশে ফেরার পর রোজাকে অনেক টেক কেয়ার করতে থাকলাম আর রোজা সমস্ত তথ্য আহমেদকে পাঠাতে থাকলাম। একটা দিনও বাদ যায়নি যেদিন আহমেদ ফোন করে রোজার খোঁজ নেয়নি। প্রত্যেকটা দিন আহমেদ আমার কাছ থেকে ফোন করে রোজার খোঁজ নিত। নাহিদ, নুরা, রিয়াদ, রহনা সবাই একে অপরের দিকে তাকালো। তারা কখনো ভাবতে পারেনি এরকম একটা ঘটনা রয়েছে তাদের ম্যামের জীবনে। নুরা এইবার অন্যমনস্ক হয়ে বলল, এই কারণেই ম্যাম জাবেদ রায়হান খানকে এইভাবে তন্ন তন্ন করে 3 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। রাজিয়া রহমান বললেন, আসলে তোমাদের ম্যাম এখনো সেই আগের মতোই বাচ্চা রয়ে গেছে। না হলে কি এরকম বাচ্চাদের মতো আহমেদের উপর অভিমান করে থাকতো? মূলত আহমেদ 3 বছর পর দেশে ফিরেছে, এজন্যই রোজা অভিমান করে রয়েছে। আর আহমেদ কানাডাতে থাকাকালীন রোজার সাথে কোনো রকম যোগাযোগও করতেই পারেনি। সবাই মনোযোগ দিয়ে শুনেছে সাজিয়া রহমানের কথা। রিয়াদ বলে উঠল, তারপর তো তোমরা জানোই সবাই। আহমেদ চেষ্টা করতে থাকলো রোজার অভিমান ভাঙানোর, কিন্তু রোজা তো এখন আর আগের মতো নরম নেই, আগের মতো তো সহজ সরল নেই যে একটু ভালোবাসা দেখালেই গলে যাবে। এই 3টা বছর রোজার উপর দিয়ে কি গেছে সেটা আমিও জানি। সেই সময়টায় রোজার পাশে আহমেদের বেশি প্রয়োজন ছিল, কিন্তু সেই কঠিন সময়টাতে আহমেদের রোজার পাশে ছিল না। মূলত এটাই রোজার অভিমানের কারণ। এরপরই রোজার অভিমান ভাঙাতে তো আহমেদকে অনেক কিছু করতে থাকলো। এমনকি জাবেদ রায়হানকে এই বিষয়টা আহমেদ নিজে বের করেছে। সমস্ত তথ্য আহমেদ নিজে জোগাড় করে আমাকে পাঠিয়েছিল, আর আমি রোজাকে সেগুলো দিতাম। কিন্তু রোজা জানতো না যে আহমেদ তাকে সাহায্য করছে। রাজিয়া রহমান হঠাৎ করে হেসে ফেললেন। ফিক করে হেসে বললেন, আমাদের রোজা তো শেষে আহমেদ দেশে আসার পর নিজেই পাকিস্তান চলে গেল, যাতে আহমেদের সামনে আসতে না হয়। কিন্তু আমাদের আহমেদ তো অনেক চালাক। রোজাকে ফিরিয়ে আনার জন্য সেই তো জাবেদের ঢাকার সমস্ত ফ্যাক্টরি পুড়িয়ে দিয়েছে। ফলে জাবেদের সাথে সাথে রোজাও দেশে ফিরে এসেছে। রিয়াদ থমথমে কণ্ঠে বলল, আমরা এটা জানি আন্টি যে স্যার ফ্যাক্টরিগুলো পুড়িয়েছেন। এমনকি আমরা তো এটাও চাই যে স্যারের সাথে ম্যামের যেন সব ঠিক হয়ে যায়। অহনাও গালে হাত দিয়ে বলে উঠল, আমি ভেবেছিলাম ম্যাম হয়তো কোনো বড়সড় কারণে স্যারের উপর রেগে আছে, কিন্তু ম্যাম যে এই কারণে স্যারের উপর অভিমান করে আছে আমি তো জানতামই না। রাজিয়া রহমান এত কষ্টের মাঝেও চোখ মুছে হেসে ফেললেন আর বললেন, রোজা অভিনয়ে খুব একটা পাকা নয়, বেশি দিন পারবে না আহমেদের উপর রাগ করে থাকতে। আর আমাদের আহমেদ কি কম নাকি? অহনা শেষে বলে উঠল, আচ্ছা আন্টি, আপনি চিন্তা করবেন না, আমরা এবার থেকে চেষ্টা করব স্যার এবং ম্যামকে মিলিয়ে দিতে। রিয়াদ বলল, এবার নোরা বলে উঠল, আমার তো এখন স্বপ্ন মনে হচ্ছে, কবে যে ম্যাম এবং স্যারকে একসাথে দেখব। সেই আগের মতো স্যার এবং ম্যাম রোমান্টিকভাবে একসাথে থাকবে। আহা, ভেবেই তো মনটা খুশিতে নেচে উঠছে।
অহনা চোখ রাঙাতেই নোরা থেমে গেল। গুরুজনের সামনে নিজের লাগাম ছাড়া কথার জন্যে নিজেই বেশ লজ্জা পেল, কিন্তু তার আর কি করার। তার তো এখন খুব ইচ্ছে করছে সেই অতীতের আহমেদ এবং রোজাকে দেখতে, যখন তারা দুজন দুজনের জন্য পাগল ছিল। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। রিয়াদ এবার গুরুতর ভঙ্গিতে বলে উঠল, কফির কাপ হাতে নিয়ে কিছু ফাইল দেখতে বসেছে রোজা। রিয়াদ তার দায়িত্ব অনুযায়ী কয়েকটা কেস সফলভাবে ক্লোজ করতে পেরেছে দেখে রোজা খুব সন্তুষ্ট হলো। সারা রাত একটুও ঘুমোতে পারেনি সে। জাভেদ রায়ানের ফ্যাক্টরিতে আগুন লাগার রহস্যটা এখনো বের করতে পারেনি। নিজের ওপর এখন নিজেরই বিরক্ত অনুভূতি হচ্ছে রোজার। সামান্য এটুকু কাজ করতে তার এত সময় লাগছে কেন? কফির কাপে চুমুক দিতে গিয়ে রোজা আবিষ্কার করলো যে কফি শেষ। বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে কফিটা টেবিলের উপর রাখলো। আজ সারা রাতে তার মোট 6 কাপ কফি খাওয়া হয়ে গিয়েছে। ডক্টর তাকে বলে দিয়েছে কফি খাওয়াটা তার শরীরের জন্য ভালো না। অতিরিক্ত কফি খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু এই কফি না খেলে রাতের বেলা রোজার মাইগ্রেন ওঠে, তাই কোনোভাবেই কফি খাওয়া ছাড়তে পারে না সে। একসাথে সব ফাইল গুছিয়ে রেখে ধপ করে চেয়ারে হেলান দিয়ে বসলো রোজা। গত 2 বছর ধরে তার কখনোই শান্তির ঘুম হয়নি। কখনো আবার ঘুমোতে গেলেও মাঝরাতে ঘুম ভেঙে যাবেই। এরপর থেকে আর ঘুম আসবে না। আজ আবারও সেরকম হয়েছে। সারা রাত একটুকুও চোখের পাতা বন্ধ করতে পারেনি সে। বারবার মনে পড়ছে আহমেদের কথা। লোকটা ইচ্ছে করে বারবার তার সামনে আসবে নাই বা কেন? রোজার সমস্ত দুর্বলতা তো তার থেকে বেশি কেউ জানে না। এই পৃথিবীতে যদি এখন রোজাকে রন্ধ্রে রন্ধ্রে কেউ ভালো করে চিনে থাকে, তাহলে সেটা একমাত্র আহমেদ। রোজা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ভাবতে লাগলো তার অতীতগুলো। হঠাৎ করেই তার ফোনের রিংটোন বেজে উঠল। টেবিলে রাখা ফোনটার দিকে তাকালো। এখন তো কেউ ফোন দেওয়ার কথা নয়, কেবল ভোর 5টা বাজে। ফোনের স্ক্রিনে আননোন নাম্বার ভেসে রয়েছে। রোজা কোচকানো ভ্রুজোড়া আরো কুচকে গেল। রোজা মূলত আননোন নাম্বার ধরে না, এই কারণে ফোন সাইলেন্ট করে আবারও রেখে দিল। কিন্তু আননোন নাম্বারের মালিক আবারও ফোন দিয়েই যাচ্ছে। 3-4 বার কল দেওয়ার পর রোজা বিরক্ত হয়ে চোখ বন্ধ করেই ফোনটা ধরল কানে। ফোনটা কানে নিতেই উপাস থেকে মৃদুস্বরে ভেসে আসে এক পুরুষালী নেশালো কণ্ঠস্বর। আবার রাতের ঘুম হারাম করে দিয়ে তুমি কি এখন নাক ডেকে ঘুমাচ্ছ মাই কুইন? অতি পরিচিত সেই নেশালো পুরুষালী কণ্ঠস্বর কানে যেতেই রোজা ধপ করে উঠে বসল। তার চোখ দুটো মুহূর্তেই খুলে গেল, যেন কণ্ঠের মোহময়ী ঝাঁকি তাকে ক্লান্তির রেস থেকে ছিনিয়ে আনলো। রোজা কানের কাছ থেকে ফোনটা উঠিয়ে চোখের সামনে আনলো। এর আগে দেশে ফেরার পর আহমেদ তাকে অনেকবার বিভিন্ন নাম্বার থেকে কল করেছে। প্রতিবারেই রোজা নিজ দায়িত্বে ব্লক করে দিয়েছে নাম্বারগুলো, কিন্তু আহমেদও হাল ছাড়েনি। প্রতিদিন নতুন নতুন নাম্বার থেকে কল করতেই থাকলো, যেমন আজ আরেকটা নতুন নাম্বার দিয়ে করেছে। রোজার খুব ক্লান্ত লাগছে, এই জন্য ইচ্ছা করলো না যে হাত উঠিয়ে নাম্বারটা ব্লক করতে। গা এলিয়ে দিয়ে চোখের সামনে থাকা ফোনটা আবারও কানে গুজে নিল। রোজার নিরাপত্তা দেখে আহমেদ আবারও মোহময়ী কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার মাই কুইন? কল রিসিভ করে কি আবারও ঘুমিয়ে পড়লে? রোজার একটুকুও কথা বলতে ইচ্ছে করছে না, তবে কলটাও কাটতে ইচ্ছে করছে না। কিছু সময় তার এই নির্লজ্জ কাঞ্জরা শুনুক না এই লোকটার কণ্ঠস্বর। চোখ বন্ধ করে আহমেদের কণ্ঠস্বর শুনতে লাগলো সে। একটু কপট রাগ দেখাতেও ইচ্ছে করলো, কিন্তু ক্লান্তির কারণে চুপ রইল। আহমেদ বিছানায় আয়েশ করে শুয়ে একটু গম্ভীর কণ্ঠেই বলে উঠল, মাই কুইন ঘুমিয়ে পড়েছ? অবশ্য আমার কণ্ঠ শুনে তোমার ঘুমিয়ে পড়ারই কথা। আমি আসবো নাকি? আমার কোলে? না না, কোলে না, আমার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাবে। চোখ বন্ধ রেখেই রোজা ভ্রু কুঁচকে ফেলল। আগে তো আহমেদ এরকম নির্লজ্জ কথাবার্তা বলতো না। বিদেশ থেকে কি এসব শিখে এসেছে সে?
আজকাল আহমেদ একটু বেশি অসভ্যতামি করছে তার সাথে। রোজা ঢের বুঝতে পারছে, শুধুমাত্র তার মন গলাতেই আহমেদ এরকম নির্লজ্জ কথাবার্তা বলছে। না হলে আহমেদের কাছে এরকম অসভ্যতামির আচরণ দুর্লভ। এখন তো আবার নতুন এক ডাক যোগ করেছে, মাই কুইন। একমাত্র আল্লাহই জানে এই ডাক সে কোথা থেকে শিখে এসেছে। কানাডায় যাওয়ার আগে তো কখনো এই নামে ডাকেনি আহমেদ, কিন্তু ওখান থেকে ফিরে এসেই মাই কুইন বলে মাইকিং করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে। তার এরকম হিসাব কষানোর ভাবনার মাঝে আহমেদ অভিযোগের সুরে বলে উঠল, তুমিও তো পারো তোমার মধুর কণ্ঠটা আমাকে একটু শোনাতে। এটা কিন্তু ঘোর অন্যায় মাই কুইন। নাও তো চটপট তোমার কণ্ঠ শোনাও তো আমাকে, দেখি তোমার মতো আমার ঘুম আসে কিনা। সারা রাত ঘুমাতে পারিনি জানো। রোজার মনে মনে বেশ হাসি পেল, তবে এই হাসি মুগ্ধতার নয়, তাচ্ছিল্যের। এমন করে আহমেদ বলছে যেন রোজা প্রতিদিন রাতে আরামে ঘুমায়, অথচ রোজা কোনোদিনও শান্তিতে একটা রাত ঘুমাতে পারেনি। আহমেদ এবার বাঁকা হেসে একটু দুষ্টুমির স্বরে বলল, কি হলো মাই কুইন, চুপ করে আছো কেন? কথা বলো, নাকি আবার চাচ্ছ যে আমি তোমার ফ্ল্যাটে যাই? রোজা এবার ধীরে ধীরে চোখ খুলে বাঁকা হেসে বলল, বাবা বলতো যারা বিদেশে যায় তারা নিজেদের লাজ লজ্জার সমস্ত কিছু বিদেশে ফেলে রেখে দেশে ফিরে আসে। আপনার বেলায়ও তার ব্যতিক্রম দেখছি না আমি। আমার তো মনে হচ্ছে এখন লাজ লজ্জার সাথে আপনি আপনার আত্মসম্মান বোধটাও ফেলে এসেছেন কানাডায়। আহমেদও বাঁকা হেসে বলল, আমার বাবাও বলতো দুনিয়ার সকল মানুষের সামনে আত্মসম্মান বোধ দেখালেও নিজের স্ত্রীর সামনে অত আত্মসম্মান বোধ দেখাতে যেও না, না হলে স্ত্রীর ভালোবাসা হাতছাড়া হয়ে যাবে। আবার যদি স্ত্রী রেগে থাকে তাহলে তো হয়েই গেল, আত্মসম্মান বোধ চুলোয় যাক। রোজা মৃদুস্বরে বলে উঠল, আপনি অনেক অসভ্য আর নির্লজ্জ হয়ে গিয়েছেন জানেন, আগে বেশ ভদ্র ছিলেন। আহমেদ যেন খুব মজা পেল, মুচকি হেসে বলল, এখনো তো আমি তোমাকে লজ্জা দেওয়ার মতো কোনো কথাই বললাম না, এর মধ্যে অসভ্য নির্লজ্জ উপাধি দিয়ে ফেললে। ইটস নট ফেয়ার মাই কুইন। রোজার ভ্রু কুঁচকে গেল। আহমেদ এবার সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা তুমি আমাকে বলো, আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমার ক্লান্ত কণ্ঠস্বর শুনে আমার এখন খুব রোমান্টিক মুড আসছে? তুমি বলো, আমি কি তোমাকে একবারও বলেছি যে তুমি আগের থেকে অনেক বেশি হট হয়ে গিয়েছো? নাকি আমি তোমাকে বলেছি যে তোমাকে দেখলেই এখন আমার প্রতিজ্ঞা ভেঙে তোমার ঠোঁটে চুমু খেয়ে ফেলতে ইচ্ছে করে? তুমি বলো, আমি কি একবারও এগুলো বলেছি? রোজার চোখ সরু করে শুনতে লাগলো তার কথা, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে তার। আহমেদ আবারও সিরিয়াস ভঙ্গিতে বলল, লজ্জা আছে দেখেই তো এখনো এগুলো বলিনি, আর তার আগেই তুমি আমাকে অসভ্য নির্লজ্জ বলে ফেললে। এই কিন্তু ঘোর অন্যায়। রোজার মেজাজ এবার চূড়ান্ত পর্যায়ে চলে গেল। ফালতু লোকটা সমস্ত নির্লজ্জ কথাবার্তা বলে এখন বলছে সে নাকি এগুলো বলেনি। বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে রোজা যেই না ফোন কাটতে যাবে অমনি আহমেদ বলে উঠল, খবরদার মাই কুইন, কল কাটবে না। একবার কল কেটে ব্লক করলে কিন্তু আমি সত্যি সোজা তোমার ফ্ল্যাটে চলে যাব। এরপর অহনাদের সামনেই কিন্তু তোমাকে চুমু দিয়ে চলে আসবো। রোজাও এবার কপট রাগ দেখিয়ে বলল, আপনি যদি আর একটাও আজে বাজে কথা বলেছেন তাহলে আমি আপনার ঠোঁট দুটোতে একদম হাই ভোল্টেজের বোম মেরে উড়িয়ে দিব। এরপরে আপনার সেই মূল্যবান ঠোঁট দুটো আমার ব্যক্তিগত মিউজিয়ামে সযত্নে সাজিয়ে রাখবো। ভাই তাড়াতাড়ি গাড়ি চালা, 5 মিনিটের মধ্যে 6:30 বেজে যাবে। ভয়ার্থ কণ্ঠে বলে উঠল নাহিদ। রিয়াদ তাকে খোঁচা মেরে বলল, হ্যাঁ যাচ্ছি। তোরে এত লাফাচ্ছিস কেন? তোর কি পশ্চাৎ দেশে কৃমি ধরেছে? তোর তো একারেই ম্যামের বকা না খাওয়ার ইচ্ছে নেই, আমাদেরও তো ইচ্ছে আছে। নাহিদ একটু ভাব নিয়ে বলে উঠল, তোরা তো ভালো করে ম্যামের কাছে সব সময় ধমক খাস। আমাকে কখনো দেখেছিস ম্যামের কাছে ধমক খেতে? ম্যাম আমাকে সব সময় যা বলে মিষ্টি করে বলে, কারণ আমি সবসময় ম্যামের কথা শুনি। আর তাছাড়া আমি তো তোদের মতো কাজে ফাঁকিবাজ না, আমি হলাম ম্যামের অনেক প্রিয় একজন।
রিয়াদ মুখ কুঁচকে তাকালো নাহিদের দিকে। বিড়বিড় করে আহাম্মক বলতে ভুলল না। আসলে এই নাহিদের শুধুমাত্র একটাই কাজ, রোজাকে কিভাবে তেল মারা যায়। সবসময় রোজাকে খুশি করতে, তার প্রশংসা পেতে আদা জল খেয়ে লেগে যায়। নিজেকে রোজার সবচেয়ে প্রিয় একজন মনে করে, অথচ তার এসব আচরণ দেখে অহনা আর রিয়াদের হাসি পায়। সত্যি বলতে রোজার সবচেয়ে বেশি কাছের হলো অহনা, আর অহনার জায়গাটাই নাহিদ দখল করতে উঠে পড়ে লেগে আছে। মাঝে মাঝে সে তো অহনার নামে উল্টোপাল্টা কথা বলে রোজাকে, আর তার এসব বাচ্চাদের মতো কথা শুনে রোজা মাঝে মাঝে মিটি মিটি হাসে। কিছু একটা ভেবে দুষ্টু হেসে রিয়াদ এবার নাহিদকে উদ্দেশ্য করে বলল, চল একটা গেম খেলি। আজ আমরা আর তোর মধ্যে যে আগে ম্যামকে গিয়ে সবচেয়ে সুন্দরভাবে গুড মর্নিং বলতে পারবে, সেই ম্যামের সবচেয়ে বেশি প্রিয়। নাহিদ যেন খুব খুশি হলো। এ আবার এমন কি কঠিন কাজ? সে তো সবসময় রোজার সাথে খুব নমনীয় হয়ে কথা বলে। রিয়াদ তো গাড়ি ড্রাইভিং করছে, গাড়ি থামানোর সাথে সাথেই নাহিদ দৌড়ে মারবে এমন পরিকল্পনা করলো মনে মনে সে। তবে রিয়াদও কম নয়, সেও পরিকল্পনা করে রেখেছে গাড়ি থামার সাথে সাথে সেও দৌড় মারবে। গাড়ি ব্রেক হোক আর না হোক সেটা দেখার বিষয় না। 2 মিনিটের মাথায় তাদের গাড়ি রোজার ফ্ল্যাটের গ্যারেজে ঢুকলো। রিয়াদ এবং নাহিদ প্রায় একসাথে হুড়মুড় করে গাড়ি থেকে নেমে ফ্ল্যাটে ঢুকতে গেলে পেছন থেকে দারোয়ান বলে ওঠে। নাহিদ এবং রিয়াদ একে অপরের দিকে অসহায় চোখে তাকালো। তবে রিয়াদের কিছু একটা মনে পড়তেই সে ভয়ার্থ চোখে অহনার দিকে তাকালো। এরপর ভীতু কণ্ঠে বলে উঠল, ম্যাম, আমাদেরকে রেখে চলে গেলেন কেন? অহনা বলে উঠল, সেটাই তো, আমরা তো 6:30টার আগে চলে আসলাম। ম্যামের তো আমাদেরকে রেখে তাড়াতাড়ি যাওয়ার কথা না? আমাদের উপর রাগ করলো নাকি আবার? নাহিদ এবার আহাজারি করে বলতে থাকলো, সর্বনাশ করেছে। এই তোদের জন্য আজ আমি ম্যামের কাছে বকা খাবো। রিয়াদ তাড়াহুড়ো করে বলে উঠল, এগুলো বাদ দে, এখন এত চিন্তা করার সময় নেই। ম্যাম যেহেতু চলে গিয়েছে, তাহলে আমাদের আর সময় নষ্ট করার প্রয়োজন নেই। চল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। সত্যি যদি ম্যাম রাগ করে থাকে, তাহলে আমাদের যত দ্রুত সম্ভব ম্যামের কাছে পৌঁছাতে হবে। নোরা অসহায় কণ্ঠে বলে উঠল। আমার যে খুব খিদে পেয়েছে। নাহিদ বলল, ব্যাপার না, গাড়িতে ওঠো। ম্যামও না খেয়ে বেরিয়েছে, এত সকালবেলা কখনো খাই না। ভোরে তো চলো, ম্যাম সহ একসাথে খাবো। এরই মধ্যে অহনার ফোন বেজে ওঠে। সবাই উৎসুক হয়ে তাকালো অহনার দিকে। অহনা পকেট থেকে ফোনটা বের করে লাউড স্পিকার দিতেই কানে ওপাশ থেকে তাদেরই এক কর্মচারী রিয়া বলে উঠল, অহনা আপু, ম্যাম তোমাদেরকে 20 মিনিটের মধ্যে দেবীপুরে পৌঁছাতে বলেছে। আর এটাও বলে দিয়েছে যে 20 মিনিটের 1 মিনিটও দেরি হলে ম্যাম তোমাদের সবাইকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবে। নাহিদ এবং রিয়াদ একে অপরের দিকে তাকিয়ে ঢোক গিলল। ম্যাম তাহলে আসলেই ক্ষেপে রয়েছে। নোরাও ভীত কণ্ঠে বলে উঠল, আমরা একটু খিদে লাগেনি, চলো তাড়াতাড়ি ম্যামের কাছে যাই, দেরি হলে আবার কপালে শনি আছে। কিন্তু এদিকে অহনার ভ্রুজোড়া শিথিল হয়ে যায়। সে খুব ভালো করেই বুঝতে পারল রোজা কেন এত সকাল সকাল ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েছে। দেবীপুর একটা জায়গার নাম হলেও সেখানে তাদের একটা সিক্রেট জায়গা আছে, যেটা মাটি থেকে একটু নিচে অবস্থিত, কিছুটা পাতাল টাইপের। সেখানেই রোজা তার সিক্রেট মিশন চালায়। যদি কারো উপর রোজা সন্দেহ করে অথবা কোনো কেস সলভ করতে গেলে যদি কোনো ক্রিমিনালের উপর টর্চার করার লাগে, তাহলে রোজা সেই জায়গাটাতেই তাদেরকে নিয়ে যায়। এই জায়গার ব্যাপারে শুধুমাত্র রোজা এবং অহনারাই জানে। অহনা একটা শুকনো ঢোক গিলল, না জানি আজ কোনো ক্রিমিনালের কপালে দুঃখ আছে। অন্ধকার ঘরটি যেন নিস্তব্ধতার এক অনির্দিষ্ট সীমা তৈরি করে রেখেছে। ঘরের কোনায় দুলছে একটি ল্যাম্প বাল্ব, যার আলোয় ধরা পড়ে 4 জন যুবকের বাঁধা হাত। প্রতিটা মুহূর্ত যেন ভারী শ্বাস প্রশ্বাসে ভরে উঠেছে। রোজা চেয়ারের পিঠে হেলান দিয়ে বসে আছে, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে নির্লিপ্ত হালকা হাসি।
তার দৃষ্টি এমন যে ঘরের হাওয়ায়ও এক তীক্ষ্ণ কাঁপুনি ছড়িয়ে দেয়। খুব কষ্ট করে রোজা এই ছেলেগুলোর সন্ধান পেয়েছে। রোজা কণ্ঠ নিচু করে বলে, জাভেদ রায়ানের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছো কেন? কে বলেছে তোমাদের এমন করতে? ছেলেগুলো অস্বস্তিতে নড়াচড়া করে। তাদের মুখগুলো আটোসাটো হয়ে থাকে, যেন কিছুতেই সত্যি উন্মোচিত হতে দিতে চায় না। রোজা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো ছেলেগুলোকে। ছেলেগুলো কোনো রকম বড় ক্রিমিনাল না, তারা ছিচকে চোর হবে। কখনো বড় কোনো ক্রাইম করেছে বলে মনে হয় না। তাদের দেখে রোজা এটাও বুঝতে পারলো যে তাদেরকে দিয়ে এই কাজটা যে করিয়েছে সে খুবই বুদ্ধিমান। এর জন্যে বড় কোনো ক্রিমিনালকে দিয়ে না করিয়ে ছোটোখাটো পুঁটি মাছ দিয়ে এই কাজ করিয়েছে। ছেলেগুলো আমতা আমতা করে অস্বীকার করে।